আন্তঃক্যাডার দ্বন্দ্বে প্রশাসনে অস্থিরতা, আজমিনের বিক্ষোভে অন্যরা। গোড়ার সমাধান না হলে ফিরবে না শৃঙ্খলা, বলছেন সাবেক কর্মকর্তারা। সেইভাবে যদি পদোন্নতি হয় তাহলে তো একটা একটা সমতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না। যদি সংস্কার করতে হয় সেখানে আমাদের দেখতে হবে যে এই এতগুলো ক্যাডার সার্ভিস রাখার যৌক্তিকতা আছে কিনা। আজকের মধ্যে নতুন বই পাচ্ছে না প্রাথমিকের সব শিক্ষার্থী। যেন তেন মানের বই গছিয়ে দিতে ব্যর্থ প্রেস মালিকরা। কোনো ছাড় হবে না দাবি এনসিটি। যেন তেন ভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল। রাজধানীর বিভিন্ন হাসপাতালে সংঘবদ্ধ ছিনতাই চক্রের উৎপাত। রোগীর স্বজনের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে টাকা, মোবাইল সহ মূল্যবান সরঞ্জাম। চিকিৎসার জন্য আইসে আমাকে এক বিপদের উপরে আর এক বিপদ। রোগী নিয়ে যে টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি চুরি ডাকাতির জন্য। 10,000 টাকা নিয়ে সে যাচ্ছিল আর একটা করতে, লিফটে থেকে 4-5 জন ঘিরে তার ওই 10,000 টাকা নিয়ে গেছে। শীতে কাবু উত্তরাঞ্চল সহ দেশের বিস্তীর্ণ জনপদ। ক্ষতির মুখে কৃষি, ব্যাহত জীবন জীবিকা। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। এবার এত ঠান্ডা পড়ছে, আগে ভাগে শীতের জন্য কোনো কাজ করতে পারতেছি না। আমরা কৃষকরা এখন বর্তমান ঠান্ডার জ্বালায় আমরা যারা বাসার জ্বালায় ঘরে বসে রয়েছি। ও ঠান্ডা লাগছিল, ঠান্ডার কারণে সর্দি, কফ আর ডায়রিয়া হয়েছিল। 3.5 মাসেও দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়ন শুরু করতে পারেনি টাস্ক ফোর্স। তারল্য সহায়তাকে অন্ধকারে ঢিল ছোড়া, বলছেন বিশ্লেষকরা। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir glass. পদ আর পদোন্নতি নিয়ে আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দাবি আদায়ে কলম বিরতি, সভা জমায়েতের মতো কর্মসূচিও পালিত হচ্ছে। সেখানে কর্মরতদের বক্তব্য, অনেক ক্ষেত্রে লঙ্ঘন হচ্ছে সরকারি কর্মচারী আচরণবিধি। সরকারও এসব বিবেচনায় নিয়ে দিয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। তবে গোড়ার সমাধান না করে শুধু বিজ্ঞপ্তিতে সংকট কাটবে না মনে করছেন সাবেক কর্মকর্তারা। শাকিল হাসানের রিপোর্ট। আন্তঃক্যাডার দ্বন্দ্ব নতুন নয়, তবে গত 17 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে উপসচিব পদে কোটা এবং পদোন্নতিতে পরীক্ষা ব্যবস্থা রাখার প্রস্তাবের বিষয়টি জানানোর পর তা রীতিমতো প্রকাশ্য রূপ নেয়। পরীক্ষার মাধ্যমে হবে, একই পরীক্ষা হবে, কিন্তু বিসিএস ক্যাডারের তার রিজার্ভেশন আছে। কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে পরস্পর বিরোধী অবস্থান নেয় অ্যাডমিন ক্যাডার এবং বাকি 25 ক্যাডার কর্মকর্তারা। অ্যাডমিন ক্যাডার বলছে পদোন্নতিতে পরীক্ষা নয় এবং উপসচিব পদের শতভাগ তাদের জন্য রাখতে হবে। উল্টো দিকে 25 ক্যাডার জোট বলছে পদোন্নতিতে পরীক্ষা এবং উপসচিব পদ সবার জন্য উন্মুক্ত করার কথা। এই দ্বন্দ্বে প্রশাসন বিভাগে তৈরি হয়েছে অস্থিরতা। অ্যাডমিন ও কৃষি ক্যাডারের সাবেক 2 ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপে উঠে এসেছে সংকটের গোড়ার কথা। ব্র্যাকেটবন্দি ক্যাডার যখন থেকে সৃষ্টি করা হলো তখন থেকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, সংঘাত এবং কম্পিটিশন শুরু হলো। তো আমাদের যদি সংস্কার করতে হয় সেখানে আমাদের দেখতে হবে যে এই এতগুলো ক্যাডার সার্ভিস রাখার যৌক্তিকতা আছে কিনা। তদবির বা রাজনৈতিক পরিচয়, সেইভাবে যদি পদোন্নতি হয় তাহলে তো একটা একটা সমতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না। দাবি আদায়ে দুপক্ষই সভা সমাবেশ, সচিবালয়ে জমায়েত, কলম বিরতির মতো কর্মসূচি পালন করেছে। এতে প্রশাসনে স্থবিরতার পাশাপাশি মুখোমুখি অবস্থানে সরকারি কর্মকর্তারা। বাধ্য হয়ে 31 ডিসেম্বর তাদের সতর্ক করে বিজ্ঞপ্তি দেয় সরকার। এতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-র 30 ধারা স্মরণ করিয়ে দিয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। অফিস চলাকালীন সময়ে কোনো অবরোধ, মানববন্ধন, কর্মবিরতি, এগুলো চাকরিবিধিতে তো নাই। এগুলো তো চাকরিবিধি পরিপন্থী। সরকারের কাছে দাবি পেশের জন্য সমাবেশ করা, এটা আমাদের কন্ডাক্ট রুলস অ্যালাউ করে না। চাকরিবিধির সীমারেখা লঙ্ঘন হবে। রাষ্ট্র পরিচালনায় যেখানে সব ক্যাডার
একে অপরের পরিপূরক, সেখানে এমন প্রকাশ্য মুখোমুখি অবস্থান। সংকট কাটানোর উপায় বাতলে দিলেন সাবেকরা। এটা হলো ডিএস পুল। এখানে প্রশাসনের লোকও এখন যেভাবে আসতে পারতেছে, কৃষি ক্যাডার থেকেও যাচ্ছে, অন্য ক্যাডার থেকেও যাচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে পরিষ্কার সরকার বলতে পারে যে এরকম অনেক সুপারিশ আসবে। আমরা ভবিষ্যতে যখন সুপারিশগুলো বিবেচনা করব তখন আপনাদের সকলের সাথে, অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই আমরা সুপারিশের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। স্টিল ফ্রেম একটা সিভিল সার্ভিস দরকার, যারা দক্ষ, মেধাবী, পেশাদার, দলনিরপেক্ষ হবেন। সাবেক দুই কর্মকর্তাই বলছেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়তে এবং সেবা মানুষের কাছে পৌঁছে দিতে দক্ষ ও পেশাদার কর্মকর্তার বিকল্প নেই। যোগ্যদের বাছাই করতে সঠিক কৌশল প্রণয়ন করতে হবে সরকারকেই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আজকের মধ্যে সব প্রাথমিকের বই বিতরণের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারল না সরকার। ঘোষণা অনুযায়ী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই দেয়া যাবে কিনা তাতেও রয়েছে সন্দেহ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো আগের মতো যেন তেন মানের বই গুছিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ। সে কারণেই এই বিলম্ব। এনসিটিবির এই দাবির সত্যতা খুঁজেছেন আলামিন হক অহন। ক্যামেরায় ছিলেন SRS আলী। এনসিটিবির কর্মকর্তা অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরীকে এভাবেই ঘিরে আছেন এই বছরের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের কিছু লোকজন। নানা অজুহাত দেখিয়ে বই মুদ্রণে আরও সময় চাইছেন তারা, কিন্তু রিয়াদ চৌধুরী সাফ জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বই চায় সরকার। অধিকাংশ কারখানাতেই বই ছাপানোর তোড়জোড়, তবে ব্যতিক্রমও আছে। প্রিন্টার্স মালিকরা এনসিটিবিকে জানিয়েছিল তাদের কারখানাগুলোতে রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, তবে মাতোয়ালির এই প্রিন্টার্সে এসে আমরা দেখতে পাই এটি বন্ধ রয়েছে, যে কারণে বই বিতরণের সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে পূরণ হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। আগের বছরগুলোতে কাজ করা শ্রমিকরাই এখনও আছেন কারখানাগুলোতে। তারা বলছেন, এবার বইয়ের মানে কোনো ছাড় দেয়া হচ্ছে না। ভালো মানের কাগজ কারখানায় আনতে বিলম্ব করায় কাজও দেরিতে শুরু হয়েছে। 10 বছরে আমরা কাগজ পাই না। হাসিনার আমলে এইসব কাগজ আমি দেখি নাই। এর চেয়ে ছাপার মান আরো কত খারাপ ছিল। আমরা যেগুলি ফালাই দিছি অন্য করে এগুলো ছাপা দিছি। এই যে এতটুকু পাইতে না, এই পাতলা থাকতো, এই মানে পুরা ফরম্যাটটা এই সিঙ্গেলে থাকতো। আর এখন মনে হইতে হতেন কত মোটা 70 গ্রামের কথা কইয়া দিত 60 গ্রাম নয়তো 40 গ্রাম এরকম কাগজ চালাইতো। প্রতিদিনই এনসিটিবির কর্মকর্তারা এসব কারখানায় তদারকি করছেন। বইয়ের মান ঠিকঠাক না হওয়ায় মুদ্রণকারী প্রতিষ্ঠানকে কয়েক লাখ বই ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সেসব বই ফের নতুন করে ছাপাতে হচ্ছে অনেক প্রেস মালিককে। 22 দিন টাইম, এটা রিটেন্ডারের কাজ। এখন আমি এই বইটা পুরো টোটাল লটটা 7 তারিখের মধ্যে ডেলিভারি কমপ্লিট করতে পারবো। 60 জায়গায় 60 কম দিয়েও ছাপা গেছে। এবার তো 80, 70। এনসিটিবি বলছে, টেন্ডার নেওয়ার সময় যে সময় বই দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এবার পারছেন না। নতুন করে ভালো মানের কাগজ সংগ্রহ করতে হচ্ছে তাদের। যেন তেনভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল এবং পূর্বে যারা এনসিটিবি পরিচালনা করেছে তারা এই দাবির প্রতি নতি স্বীকার করে নিম্নমানের কাগজে, নিম্নমানের বাধায়ে বই তারা দিয়েছিল বা বাধ্য হয়েছিল বা একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। 2024 ও 2025 সালের তৃতীয় শ্রেণীর দুটি বই পাশাপাশি রেখে দেখতে চাই আমরা। পার্থক্য স্পষ্ট। 2025-এর বইগুলো যেমন ভারী তেমন উজ্জ্বল। কাগজের মানে ছাড় দিলে সময়সীমা রক্ষা করা যেত বলে দাবি এনসিটিবির। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময় ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী মান ঠিকঠাক রেখে যে আগে বই ছাপাতে পারছেন সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাচ্ছে বই। আলামিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। শুধু সড়ক বা বাসা বাড়িতেই নয়, চুরি ছিনতাই হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। প্রতিনিয়ত রাতের আধারে রোগীর স্বজনের কাছ থেকে টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রগুলো। রোগীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি এমন অপরাধকে মরার উপর খাড়ার ঘা হিসেবেই দেখছেন স্বজনরা। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় রাজীব আহমেদের প্রতিবেদন।
পটুয়াখালী থেকে অসুস্থ স্বামীকে নিয়ে ঢাকায় এসেছেন মাসুমা বেগম। ভর্তি করেছেন সোহরাওয়ার্দী মেডিকেলের আইসিইউতে। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে যখন দুশ্চিন্তা, তখন হাসপাতাল থেকেই চুরি হয়ে যায় মাসুমার মোবাইল ফোন। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে। চিকিৎসার জন্য আইসে আমাকে এক বিপদের উপরে আর এক বিপদ, তাহলে আমরা দুইটা টেনশন করতে আছি যে বাবা অসুস্থ, ওদের ছেলের মোবাইলটাও লই গেল, আমাকে দুইটা টেনশন। কিন্তু সিসি ক্যামেরা ওই ভেঙে ওই ঝুলে রাখছে। ওই একটা হসপিটাল, এত বড় নাম করে একটা হসপিটাল আছে, শুধু এই আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলি সবাই আমার এই নাম্বারই ফোন দেয়, কেউ পাইতেছে না। আমি বাইরে গেলে আমার বাবার একটা সমস্যা হলে ওই জায়গা দিয়ে আমার যে জানাইবে ওই খবরটা দেওয়ার মতো আমার আম্মুর যে আমার যে ফোন দিয়ে জানাবে ওইটা নাই আমার কাছে। হাসপাতালে চুরি ছিনতাইয়ের এমন ঘটনায় হতবাক কক্সবাজার থেকে আসা জামাল হোসেন। রোগীর সেবা বাদ দিয়ে এখন তার সাথে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র পাহারা দিতে নির্ঘুম রাত কাটে তার। রোগী নিয়ে যে টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি চুরি ডাকাত জন্য। আইসির ভিতরে ঢুকছি, কারণ ওই সময় তো মোবাইলের খেয়াল নেই, পরে আবার দৌড় দিয়ে আইসি, হ্যাঁ মোবাইলটা নিয়ে গেল কিনা, এরকম একটা আতঙ্কের ভিতরে সারাক্ষণ থাকা লাগে। প্রায় প্রতিদিনই এ হাসপাতাল থেকে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। হাসপাতালের অন্ধকার স্থানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে হরহামেশাই। একজন ছুরি ধরে একজনকে আর কি মোবাইল টোবাইল নিচ্ছে এবং আমাকে দেখা ধর বলছে, আমি দৌড় দিয়ে চলে আসছি। 10,000 টাকা নিয়ে সে যাচ্ছিল আর একটা করতে, লিফটে থেকে 4-5 জন ঘিরে তার ওই 10,000 টাকা নিয়ে গেছে। কানের দুল টান মেরে ছিঁড়ে নিয়ে গেছে। উনি তো আর বয়স্ক মানুষ, দৌড়ে তো ধরার সুযোগ নেই। আমার ওয়াইফের ফোনটা কালকা রাত্রে আসছে, আসার পরে নিয়ে গেছে। রাজধানীর এই মেডিকেলে প্রতিদিন গড়ে 20,000 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে, যার মধ্যে বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত। জনগুরুত্বপূর্ণ এমন জায়গা থেকে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন সবাই। আইসিইউ থেকে 2টা ফোন চুরি হয়ে গেছে। বাথরুমে গেছি, এই সময়ের ভিতরে মোবাইলটা নিয়ে গেছে। আপনি যখন ঘুমাতে যাবেন আপনাকে মোবাইলটা পর্যন্ত পকেটে রেখে ঘুমাতে হচ্ছে। আপনি এতটাই ইনসিকিউর ফিল করতে হবে আপনাকে এখানে। সিকিউরিটি গার্ডের গাফলতি আছে না, ওদের হাত আছে এর পিছনে, কারণ হাত না থাকলে এগুলা কার্যকলাপ হইতে পারে না। হাসপাতাল ঘুরে দেখা গেল বেশিরভাগ সিসি ক্যামেরাই ভাঙা ও নষ্ট। কর্তৃপক্ষ বলছে চুরি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের অভ্যন্তরে কিছু চুরির পরিমাণ বেড়ে গেছে। আমরা আমাদের আনসার কমান্ডারকে ডেকে এই বিষয়ে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করেছি। আমরা খুব দ্রুত পুরো হসপিটাল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। রোগীদের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার আমার একটা দায় আছে, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সজাগ আছি। সব মিলে আমাদের হসপিটালের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। শেরেবাংলানগর থানায় খোঁজ নিয়ে জানা গেছে গত ডিসেম্বরের আশপাশের হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে প্রায় 4 শতাধিক, মামলা হয়েছে 6টি। যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও যদি একটু তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা একটু জোরদার করেন তাহলে অনেকাংশে এইসব ঘটনা এড়ানো সম্ভব হবে। যদি কেউ কোনো ভুক্তভোগী কোনো ঘটনার শিকার হন, আমাদের কাছে অভিযোগটা আসলে আমরা দ্রুততম ব্যবস্থা গ্রহণ করব। শুধু সোহরাওয়ার্দী মেডিকেল থেকেই না, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই। এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে কমেনি শীতের দাপট। বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোয় এক অঙ্কের ঘরে তাপমাত্রার পারদ। ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে, মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঘন কুয়াশা আর দূষণের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। অনেক এলাকায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা, দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ। রাজধানীতে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। তিনি আছেন এই মুহূর্তে নতুন বাজার এলাকায়। শামীম, রাজধানীতে আজকে আবহাওয়া কেমন দেখছেন? শীত তো আরো বেশি বাড়ছে, তাপমাত্রা কমছে, সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। সোহার, গত কয়েকদিন ধরে আসলে শীতের তীব্রতা অনেক বেশি ছিল, তবে আজ সকাল থেকেই রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। সূর্যের দেখা মেলায়
সূর্যের দেখা মেলায় আসলে কুয়াশাটাও অনেকটাই কেটে গেছে। ইতিমধ্যেই সড়কে যানবাহন ও মানুষের তৎপরতাও বেড়েছে। সব মিলিয়ে টানা কয়েকদিনের কুয়াশার চাদর সরিয়ে সকালেই সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। বাতাসের গতি আগের দিনের চেয়েও তুলনামূলক অনেক কম, এতে শীতের অনুভূতিও কমে এসেছে। সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে, আর রাজধানীবাসীর কর্মতৎপরতা দেখে আসলে বোঝাই যাচ্ছে নগর জীবন বেশ স্বাভাবিক। এছাড়া আজ আবহাওয়ার পূর্বাভাসও বলছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলছে আবহাওয়া অফিস। তবে সব মিলিয়ে রাজধানীবাসীর চলাচল দেখে বোঝাই যাচ্ছে যে শীতের তীব্রতা কমে এসেছে। কয়েকজন দোকানির সাথেও কথা বলেছি, যারা রিক্সা চালকের সাথেও কথা বলেছি, তারাও আসলে বলছিলেন যে শীতের তীব্রতাটা কমে আসায় আসলে ভোর থেকেই তারা কাজে নেমেছেন। এছাড়া রাজধানীর তাপমাত্রা আজ সকালে এখন প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনের তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি নামতে পারে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। সোহার। শামীম, ধন্যবাদ আপনাকে। পৌষের শেষ প্রান্তিকে জেঁকে বসেছে শীত। ভোগান্তি বেড়েছে শ্রমজীবী, দিনমজুর আর ছিন্নমূল মানুষের। শীত উপেক্ষা করেও তাদের কাজে বের হতে হচ্ছে। কিছুটা ব্যাহত হচ্ছে চাষাবাদ, বাড়ছে ঠান্ডা জনিত রোগবালাই। কুয়াশায় ঘেরা জড়সড় প্রকৃতি, ভীষণ ঘোলাটে ওই চাদর ভেদ করে সূর্য উকি দিলেও তাতে প্রখরতা মিলছে না। হাড় কাঁপানো শীতল অনুভূতি চারপাশে। পৌষের শেষ ভাগে প্রকৃতির এই মুগ্ধতা সবার জন্য নয়, বিশেষ করে যারা খুব ভোরে কাজে বের হন। একে তো শীতবস্ত্রের অভাব, তার উপর হিমেল হাওয়া। সব মিলিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের দরিদ্র কৃষক আর ছিন্নমূল মানুষের মরণ দশা। কম্বল টম্বল তো কিছুই নেই, আমাদের তো কিছুই পাই না। দিনমজুরি লোক, চা বেচাই খাই। যে ঘটনা বলছেন এখানে, মনে করেন আগে তো মনে করেন বেচা কিনা কুয়াশা ঠান্ডা ঠেলায় লোকজন বাইরে যেতে পারতেছে না। এখন শীতের জন্য আলো খেতে যাওয়া খুব অসুবিধা। সকালে মনে করো শীতের জন্য যাওয়া যাচ্ছে না, গেম কম টম হাবি যাবি। এখানে আমরা গরিব মানুষগুলো বসত বাড়ি করতেছি, জায়গা জমি নাই, কিছু নাই, আমাদের কম্বলও কেউ দেয় না, খোঁজও নেয় না কেউ। এখন এই যে আলু সার বীজ দিতে হয়, টপ ড্রেসিং করতে হয়, ভুট্টা ফেলাইতে হয়, আবার কিছু কিছু আলু লাগা বাকি আছে, এগুলা হাল চাষ করতে হয়। এবার এত ঠান্ডা পড়ছে, আগে ভাগে শীতের জন্য কোনো কাজ করতে পারতেছি না। বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘরে আছি, মাঠেও একটু কাজের কাম না করলে হয় না, মাঠেও নামতেছি। তীব্র শীতে প্রায় কর্মহীন গোপালগঞ্জের চাষিরা। বোরো ধানের বীজতলা তৈরি আর জমিতে চারা রোপণ করতে পারছেন না তারা। আমরা কৃষকরা এখন বর্তমান ঠান্ডার জ্বালায়, আমরা যারা বাসার জ্বালায় ঘরে বসে রয়েছি। জমিতে নামলে হাত পাও বড় পড়ে যায়, বাতাসে তো বুক টুক একেবারে শিশিয়ে রয়ে যাচ্ছে। ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, বলছেন আমি একাই কামাই, সুদ ভাড়া ভূতো নাই। শীতে তো গায়ে ঠেয়ে বাড়ছে কাকু। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। শিশু আর বয়োবৃদ্ধদের ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। ও ঠান্ডা লাগছিল, ঠান্ডার কারণে সর্দি কফ আর ডায়রিয়া হয়েছিল। এখান থেকেও কিছু ওষুধ দেয়, একটা ইনজেকশন দেয় এখান থেকে অ্যান্টিবায়োটিক, আর বাইরে থেকেও কিছু ওষুধ কিনা আনা লাগে। ঠান্ডায় ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যায়, সেগুলোর ব্যাপারে আমরা আগে অ্যালার্ট থাকবো এবং আক্রান্ত হওয়া মাত্রই আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। বাইরে যদি একান্ত বেরোতে হয়, সে মাস্ক পরে এবং ধুলোবালি যেহেতু বেড়ে যায়, ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, কারণ এই সব কারণে অ্যালার্জির একটা অ্যালার্জিক প্রবলেমগুলো বেশি দেখা যায়। শীতের তীব্রতা বাড়ায় চাহিদা বেড়েছে শীতবস্ত্রের। নতুন বা পুরনো কাপড় কিনতে দোকানগুলোয় ভিড় করছে শীতার্ত মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শীতের প্রভাব পড়ছে নদী পাড়ের মানুষের জীবিকায়। আরো জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, রাজধানী ঢাকায় তো আজকে সূর্যের দেখা মিলেছে, তাই তাপমাত্রাও কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে, শীতটা কম মনে হচ্ছে। নদী পাড়ে শীতের দাপট বেশি, সাধারণত জনজীবনের প্রভাব কেমন দেখছেন জানাবেন। সোহার, দেখুন এই আজকে
এই সকাল থেকে কিন্তু সূর্যের দেখা পাচ্ছে, বিশেষ করে জামালপুরের অঞ্চলের যে নদী পাড়ের বাসিন্দারা। আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি, দেখেছি যে সূর্যের কিরণ পেলেও এখানের যে শৈত্যপ্রবাহ বা হিম যে বাতাস ফিল করা যে বাতাস সেটা কিন্তু রয়েছে। সেই কারণেই এই একটি উদাহরণ দিই আপনাকে, যে এই যে নৌকাগুলো দেখছেন নিচে, এই নৌকাগুলো সকালে ভোর সময় কিন্তু মূলত তারা মাছ ধরতে আর কি মাছ আহরণ করতে কিন্তু বের হয়, কিন্তু এবার কিন্তু এখনো বের হয়নি, নৌকাগুলো কিন্তু ওইভাবে পড়ে আছে। আমরা যারা মূলত জেলে রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই গত 4-5 দিনের যে একটি নিমজ্জিত একটি আবহাওয়া, যে একটি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু তারা বের হতে পারেনি। আজকেও সেই কারণে কিন্তু সকাল থেকে আমরা কুয়াশা দেখেছি, এই কারণে কিন্তু তারা বের হয়নি। আর একটি বিষয় জানিয়ে রাখি, জেলায় কিন্তু এবার এই জামালপুরের যে 16টি নদী অঞ্চল, এই অঞ্চলের নদী পাড়ের মানুষরাই কিন্তু বিশেষ করে সবচেয়ে বেশি শীতের তীব্রতা ভোগ করে, এবং এ কারণেই এখানকার মানুষের রোগ ব্যাধিও কিন্তু বিশেষ করে শীত প্রধান যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। বিশেষ করে গত 3 দিন যাবৎ কিন্তু জামালপুর জেনারেল হাসপাতালের কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, যার প্রভাব কিন্তু মূলত আমরা দেখেছি শিশু ও বৃদ্ধদের মাঝে। আর একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এখন পর্যন্ত 15,000-এর বেশি কম্বল বিতরণ করা হয়েছে, এছাড়া 52 লাখ টাকা কিন্তু শীতার্ত মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল নাবিলা সুহার। সাগর, ধন্যবাদ আপনাকে। ভিন্ন প্রসঙ্গ, সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ বাতিল হলে প্রার্থী কেনাবেচার হিড়িক পড়বে, এতে স্বাভাবিক নির্বাচনের পথে সৃষ্টি হবে বাধা, এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। সদরঘাট, গুলিস্তান, কমলাপুর, মহাখালী ও কারওয়ান বাজারে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরপর রুহুল কবির রিজভী বলেন, 1 বছর আগেও গরিব দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেয়নি আওয়ামী লীগ। এখন বিনা বাধায় ভালো কাজ করা সম্ভব হচ্ছে। নির্বাচনের কথা বললেই অনেকে রাগান্বিত হচ্ছেন উল্লেখ করেন তিনি। বলেন, দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার বুঝিয়ে দিতে হবে। এ সময় সংবিধান সংস্কার প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, হাসিনার সকল ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানে যে পরিবর্তন এনেছিল সেগুলো সংস্কার করা যেতে পারে, কিন্তু আর্টিকেল 70 এই মুহূর্তে বাতিল করা উচিত হবে না। কেনাবেচার মধ্যে দিয়ে আপনারা একটা স্থিতিশীল সরকার হতে দেবে না। তাই আমার মনে হয় যে কয়েকটি পালাবদল ঘটার পরে মানুষের যে রাজনৈতিক চেতনা এবং গণতান্ত্রিক সভ্যতা একটি উন্নত স্তরে আসার পর এটি সংবিধান থেকে মোচন করা যেতে পারে। হঠাৎ করে করলে পরে এই বিপর্যয় ঠেকানো যাবে না। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরে। স্বজনদের দাবি, নির্যাতনের পর আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে 42 লাখ টাকা নেয় চক্রটি, তাতেও মেলেনি মুক্তি। অবশেষে আসে তার মৃত্যু সংবাদ। সন্তানের মৃত্যুর খবরে মায়ের বুক ফাটা আর্তনাদ, বিদেশ বিভুঁইয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা বাড়ি জুড়ে বিষাদের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতব্বর 2 বছর আগে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন ঝিকরহাট গ্রামের রুবেল খানের সাথে। 17 লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট 42 লাখ টাকা। তাকে আমরা 42 লক্ষ টাকা দিছি, সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার বাবার হেলেছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবা। টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র, এভাবেই কেটে যাচ্ছিল দিন। এরই মধ্যে গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ, আসাদের মৃত্যুর পেছনে দায়ী দালাল চক্রটি। 3টার কালা ওরা ফোন দিছে, কয় কি স্ট্রোক করে মরে গেছে, আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মার গেলাইছে। গেমার কথা আমার ভাই রাইতে বাবার গেমার কথা, এরপর মনে করো কালকে 4টার কালা ফোন দিছে মরে গেছে।
দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সেই বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। নিহত আসাদের মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 3.5 মাসেও দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে পারেনি ব্যাংকিং খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। বিশ্লেষকরা বলছেন, সম্পদের গুণগত মান মূল্যায়ন ছাড়া এসব ব্যাংক পুনর্গঠন অসম্ভব। দালালের সহায়তা দেওয়াও হবে অন্ধকারে ঢিল ছোড়ার মতো। টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন, চলতি মাসেই শুরু হবে দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে কর্মপরিকল্পনা, নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি নিরীক্ষক। গেল কয়েক বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আর্থিক খাতে। লাগামহীন লুটপাটে খাদের কিনারে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ। পট পরিবর্তনের পর দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাত সংস্কারে তোড়জোড় শুরু করেন নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর। গঠন করা হয় 6 সদস্যের টাস্কফোর্স। এরপর 3.5 মাসেও দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শুরু করতে পারেনি তারা। বিশ্লেষকরা বলছেন, সম্পদের মূল্যায়ন ছাড়া এসব ব্যাংক উদ্ধারে কোনো পরিকল্পনাই সফল হবে না। ঢাকঢোল পিটিয়ে টাস্কফোর্স করা হলো, বড় বড় কমিটমেন্ট করা হলো, এখন আসলে কিন্তু কার্যক্রমের গতিটা কিন্তু কমে গেছে। অ্যাসেট কোয়ালিটি এটা তো রিভিউ আপনাকে করতে হবে প্রথমত, বিফোর আন্ডারটেকিং সাম সর্ট অফ রিফর্ম। এই যে আপনি রিফর্ম করবেন, ব্যাংকের অবস্থা না জেনে তো আর করা যাবে না। শুধু রিভিউ না, তাদের জন্য একটা রিকভারি অ্যাসেসমেন্ট এবং রিকভারি প্ল্যান তৈরি করে ফেলা উচিত ছিল বাই নাও। কারণ এই যে আমি টাকা ছাপিয়ে সাপোর্ট দিলাম বা অন্যান্যভাবে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, সেটা যদি আমি আমার গেম প্ল্যানটা কি, আমার শেষ সুরঙ্গের শেষটা কোথায়, সেটা যদি আমি একটা আন্দাজ করতে না পারি, তাহলে তো অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়ে যাচ্ছে। তাহলে আমি কতবার টাকা দিব, কতবার টাকা ছাপাবো। টাস্কফোর্স সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, সব জটিলতা কাটিয়ে জানুয়ারিতে দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শুরু হচ্ছে। টার্মস অফ রেফারেন্স তৈরি করা, রিক্রুটমেন্ট করা, অর্থায়ন জোগাড় করা, বোর্ডের মিটিং ডেট, এই সব মিলেই দেরিটা হয়েছে। আরও ব্যাংকগুলো সিলেকশন করা, কাকে আমি আগে করব, কাকে পরে করব, এটার জন্য বিশ্বব্যাংকের সহায়তা কিছু স্ট্রেস টেস্টিং করা হয়েছে, যে সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত ইয়েগুলোকে চিহ্নিত করার জন্য। তো সেখানে তো কিছু সময় লেগেছে, এখন জানুয়ারিতে এটা হবে। ডক্টর জাহিদ বলেন, সম্পদ মূল্যায়নের ক্ষেত্রে দুর্বল ব্যাংকের আর্থিক বিবরণীর প্রতিটা বিষয়ই খতিয়ে দেখা হবে। মূল্যায়ন করা হবে খেলাপি ঋণ এবং ঋণের বিপরীতে নেওয়া জামানতও। কেপিএমজি, আর্নেস্ট ইয়াং যে ফার্মগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা তো এই ব্যালেন্স শিটের প্রত্যেকটা আইটেমই ঘেটে দেখবে, যেটা দেখানো হয়েছে ব্যালেন্স শিটে আসলে তা কিনা, প্রভিশনিং মতো ঠিকমতো করা হয়েছে কিনা, কোলাটেরালটা কি এবং তার ভ্যালুয়েশনটা ঠিকমতো হয়েছে কিনা, সেগুলো নির্ধারণ করা। প্রত্যেকটা লোন বাই লোন এটাকে দেখতে হবে। প্রাথমিকভাবে বেশি দুর্দশাগ্রস্ত ব্যাংকের সম্পদ মূল্যায়ন করা হবে। অর্থায়ন সাপেক্ষে ব্যাংকের সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে বলেও জানান ডক্টর জাহিদ হোসেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য মেলায় ভ্যাট ফাঁকি রোধে তৎপরতা বাড়িয়েছেন রাজস্ব কর্মকর্তারা। চলছে দিনরাত তদারকি। রাতে বেচাকেনার হালনাগাদ তথ্য পরদিন সকালেই সংগ্রহ করা হচ্ছে। এদিকে মেলায় মিলছে ব্যাংকিং সেবা। স্বাচ্ছন্দ্যে টাকা জমা ও তুলতে পারছেন ক্রেতা ও বিক্রেতারা। বাণিজ্য মেলায় হরেক রকম পণ্য কিনবেন, কিন্তু নগদ টাকা বহনের দরকার হচ্ছে না। ক্রেতা বিক্রেতাদের আর্থিক লেনদেন সহজ ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা মিলছে। মোবাইল ব্যাংকিং সেবা সহ এটিএম ও সিআরএম বুথ পরিচালনা ও অস্থায়ী শাখা খুলেছে 2টি ব্যাংক। একটি ব্যাংক দিচ্ছে নানা ধরনের তথ্য সেবা। ব্যাংকাররা বলছেন, চাহিদা মতো টাকা তোলা ও নগদ টাকা জমা দেওয়া যাচ্ছে। আমার কার্ডটা পালস করছিলাম, ট্রানজিটে বাতিল ছিল, আমি এখান থেকে সলভ করতে পারছি। এটিএম কার্ডটা গতকালকে আটকে গেছে নেটওয়ার্কের কারণে, এই জন্য আমি আসছি এটা কার্ডটা সংগ্রহ করার জন্য। টাকা জমা দেওয়া উত্তোলনের ক্ষেত্রে আমাদের এই মেলাতেই আপনি দেখবেন সামনে পেছনে 4টা সিআরএম মেশিন আছে এবং আমাদের স্টলে একটা আইডিএম মেশিন আছে। এগুলোর মাধ্যমে ক্লায়েন্ট সার্বক্ষণিক 24/7 উনি টাকা জমা দিতে পারছেন এবং উত্তোলন করতে পারছেন। মেলায় ভ্যাট পরিশোধেরও বিশেষ সুবিধা মিলছে ব্যাংকের বুথে।
এই চালানের সার্ভিস সহ বিভিন্ন সার্ভিসগুলো নেওয়া যাচ্ছে। আমি এই চালানের সার্ভিসের জন্য এখানে এসেছি। মেলার স্টলে যারা টাকা জমা দিয়ে বিজনেস করে থাকেন, সেই বিজনেসের ভ্যাটের অংশটা থাকে সেটা আমাদের এই স্টলে তারা জমা দিয়ে থাকেন, তো আমরা এই চালানের মাধ্যমে তাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি। এদিকে ভ্যাট ফাঁকি রোধে তৎপরতা বাড়িয়েছে রাজস্ব বিভাগ, চলছে তদারকি কার্যক্রম। এবার বিন নাম্বারের মাধ্যমে বিক্রয়কর্মীরা ভ্যাট পরিশোধ করছেন। গতকালকের ভ্যাট আজকে হচ্ছে সকাল 10টার মধ্যে তারা ডিপোজিট করবে, ওই চালানের কপি আমাদের কাছে আসবে। আর আমরা ইপিবি থেকে যে একটা তালিকা পেয়েছি সেই আদলে আমরা বিন দিয়েছি। বিন মিনস বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তো ওই বিনের এগেনস্টে তারা হচ্ছে ট্রেজারি করতেছে। ব্যাংকের স্টলে রয়েছে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব, ভ্যাট ও বিভিন্ন ফি জমাদানের ব্যবস্থা। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছে শনিবার। আজ এই আবেদনের শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে কার্যতালিকার 3 নম্বরে আছে রাষ্ট্রপক্ষের 4টি আবেদন। রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক নয়। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করেন। ভোলার মনপুরায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পে উঠেছে অনিয়মের অভিযোগ। তালিকাভুক্তদের বেশিরভাগই বরাদ্দ অনুযায়ী টাকা পাননি। এছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগের সচ্ছল নেতাকর্মী ও ইউপি সদস্যদেরও। অভিযোগের তীর উপজেলার তৎকালীন 4 ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দিকে। নদী ভাঙন কবলিত ভোলার মনপুরায় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় 2022 সালে হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে 152টি অসচ্ছল পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় 1,10,00,000 টাকা। 3 ক্যাটাগরিতে পরিবার প্রতি 50,000 থেকে 75,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে হাজিরহাট ও মনপুরায় তালিকাভুক্তরা পেয়েছেন মাত্র 10,000 টাকা করে। উত্তর ও দক্ষিণ সাকুচিয়ায় দেয়া হয়েছে 30 থেকে 45,000 টাকা করে। অর্থ আত্মসাতের অভিযোগ তৎকালীন 4 ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত এক চেয়ারম্যান সরকার পতনের 2 মাস আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আমার নাম আছে 75,000 টাকা, আমার ঘরে দিয়েছেন না 10,000 টাকা করে। ওই টাকার অভাব ঘর দুয়ার করতে পারি না। 75,000 টাকার কথা বলি না, আমাদের এই টাকা আসে না। আমাদের আছে 10,000 টাকা করে, 10,000 টাকা করে আমাদেরকে দিচ্ছে। ব্যাংক নিয়ে কতদিন বইছি, চেয়ারম্যান হিয়ানে বহন আছে, তা আমার আর কিছু দিকে টিকে না। তো এই এসে ব্যাংকের তো কয় জান গিয়া আমার তো সিগনেচারটা নিছে, নিয়ে দিয়ে কত কয় আপনারা জান গিয়া কালকে পরিষদে যাই। তো আমরা পরিষদে গেছি আর আমার ঘরে টেয়া দিছে 45,000। এছাড়া তালিকায় নাম ওঠাতে ঘুষ দাবি ও তৎকালীন ক্ষমতাসীন দলের সচ্ছল নেতাকর্মী, চেয়ারম্যানদের আত্মীয় এবং ইউপি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও আছে। খরচার টাকা দিতে হবে 30,000 টাকা, তোমার নাম হয়েছে নদী ভাঙ্গার। তখন আমি সাথে 4,000 টাকা মুলি করিয়া লইয়া দিছি। আজ পর্যন্ত আমার নামেরও খবর নাই আর আমার টাকাও দিছি যে এটারও খবর নেই। আমি অরিজিনাল নদী ভাঙ্গা, আমি টাকা পাই না, আওয়ামী লীগের লোকজন খাই ফেলাইছে। বরাদ্দ পাওয়া সচ্ছল পরিবারগুলোর সদস্যরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। না কইতে দিলাম না। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে অভিযুক্তরা। মোবাইলে কথা হয় তাদের একজনের সাথে। তার দাবি, বরাদ্দের 15 ভাগ কমিশন নেন তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। মূল কাহিনী হলো অফিস পার্সেন্টেজ নিচ্ছে, 15% নিচ্ছে আর কি, 15%। আপনি যে প্রকল্প কর্মকর্তারা যে পার্সেন্টেজ দিয়েছেন, টাকাটা কি তারা নগদ দিয়েছেন না চেকে দিয়েছেন? না, নগদ নিচ্ছে। তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বর্তমানে পটুয়াখালীর মির্জাগঞ্জে কর্মরত। তার দাবি, অনিয়ম হলে তার দায় ইউপি চেয়ারম্যানদেরই। প্রশ্ন ওঠে না, এটা কিন্তু বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে গেছে, ঠিক আছে। টাকা তালিকায় যদি গ্রহণযোগ্য ব্যক্তি না থাকে, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ তালিকা করছে, দায়ভার ইউনিয়ন পরিষদের। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হবে।
সেটি তদন্তের এখতিয়ারটা আসলে আমার থাকে না, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থাকে। তো এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষই আমার মনে হয় আমলে নিয়ে তারা এই বিষয়টি বিবেচনা করবে। তালিকাভুক্ত কোনো ব্যক্তি টাকা পায় নাই বা টাকা কম পাইছে এই ধরনের, তারা যে কোনো অভিযোগ করে আমি সেই ব্যবস্থা নেব। অভিযুক্তদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।